না দেখতে সব ও আজকে জানতে সব চলে যাবে অর্জুন আর উনি হচ্ছে ভবন মিলে গেছিলেন অসুস্থ হ্যাঁ আর উনি হচ্ছে ঠিক আছে স্টার্ট করতে ওসব আপনার লাগবে মাননীয় সভাপতি মহাশয় এবং উপস্থিত সজ্জন মণ্ডলী, আমার গাড়ি করে আসতে একটু বেশি সময় লাগলো এবং বেশি পরিশ্রম হলো। এত ঘোরাঘুরি হলো এবং এত পরিশ্রম হয়ে আমি একটু ক্লান্ত হয়ে পড়েছি। তাতে আমার একটা গল্প মনে পড়লো, সেটা হচ্ছে লুসুনের গল্প। চীনের লুসুন, তখন চীনের বিপ্লবী আন্দোলন চলছে, মাও সেতুংয়ের নেতৃত্বে চীনের মুক্তিযুদ্ধের লড়াই তখন চলছে। তখন সাংহাই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লুসুনকে নেমন্তন্ন করেছেন তাদের কলেজে গিয়ে কিছু বলবার জন্য। লুসুন খুব ব্যস্ত মানুষ, বিখ্যাত লেখকও বলে, তিনি ভেবে উঠতে পারেননি যে কি বলবেন না বলবেন। তখন ঠিক করলেন যে যখন বাসে করে যাব, বাসে করে যেতে যেতে মোটামুটি ভেবে নেব যে কি বলবো আমি। কিন্তু চীনের রাস্তায় তখন এত এবড়ো খেবড়ো উঁচু নিচু যে বাসের ঝাঁকুনি দুলুনিতে তিনি সুস্থিরভাবে বসতেই পারছিলেন না, সময়ও শেষ হচ্ছিল না, কিছু ভাবতেও পারছিলেন না। উনি যাওয়ার সঙ্গে সঙ্গে একটু দেরি করেই পৌঁছেছেন রাস্তার জন্য। তখনই ওকে নিয়ে তাড়াতাড়ি ডায়াসে তুলে দেওয়া হলো, বলে আপনি বলুন। লুসুন তখন এই কথাটাই বললেন যে আমি রাস্তা দিয়ে আস্তে আস্তে মনে মনে ভাবলাম যে এখন আমাদের প্রথম কাজটা হচ্ছে চীনের রাস্তাকে মসৃণ করে গড়ে তুলতে হবে। এই লুসুন এইটা দিয়ে বক্তৃতা শুরু করলেন। সেই লুসুনের গল্পটা আমার আগে মনে পড়ে গেল যে রাস্তা খুব ভালো, কিন্তু নানা কারণে একটু বিড়ম্বনার মধ্যে পড়তে হলো, ভুগতে হলো। এবার আমি বক্তব্যের মধ্যে আসি, সেটা হচ্ছে যে আমার স্ত্রীর সঙ্গে আমি একটা থিয়েটার দেখতে গিয়েছি একাডেমিতে। দেখে যখন বেরোচ্ছি তখন সেই নাটকটা আমার স্ত্রীর খুব ভালো লেগেছে। স্যার এত ভালো লেগেছে, সে কলকল 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 করে নাটকটার কথা বলেই যাচ্ছে বলেই যাচ্ছে বলেই যাচ্ছে। আমার একটু ভালো লাগে, আমি চুপ করেছিলাম। খানিকক্ষণ বাদে বউ বুঝতে পেরেছে, বউ বুঝতে পেরে হট করে ঘুরে দাঁড়িয়ে বললে যে তুমি কিছু বলছো না, তোমার কি নাটকটা ভালো লাগেনি? আমি বললাম যে না, আমার নাটকটা ভালো লাগেনি। তখন বউ বলেছিল তুমি নাটকের কি বোঝো? ভদ্রমণ্ডলী, আপনারা বিচার করে দেখুন যে আমার পরলোকগত স্ত্রী সেই বাণীটাই সত্য, না ঘোষক যে কথাটা বললেন সেইটাই সত্য। যাই হোক, যেটুকু দেখেছি বুঝেছি শিখেছি সেখান থেকে শুরু করা যাক। আমি বিষয়টাতে চলে আসি, অনেক দেরিও হয়ে গেছে। বিষয়টা হচ্ছে থার্ড থিয়েটারের উপরে আমাকে বলতে বলেছে। খুবই বিতর্কিত বিষয়, আমি যতটা সহজ করে পারা যায় ততটা সহজ করে আমি ব্যাপারটাকে বলার চেষ্টা করছি। প্রথমে বলে নিই যে এই জিনিসটা আপনারা খেয়াল রাখবেন যে নাটক আর নাটকের অভিনয় দুটো জিনিস এক নয়। অনেকে বলে যে একটা নাটক দেখে এলাম, নাটক দেখে এলাম নয়, নাটকের অভিনয় দেখে এলাম। তার জন্য একটা বাংলাও তৈরি হয়েছে, তাকে বলা হচ্ছে নাট্য। হিন্দিতে নাট্যই বলে। ইংলিশে যেমন ড্রামা আর থিয়েটার। ড্রামা মানে হচ্ছে টেক্সটটা, যেটা নাটকের বইটা, আর থিয়েটার হচ্ছে তার পারফরমেন্সটা। বাংলায় সব কিছু নেই, বাংলায় সবই একই বাংলা চলে। ও একটা থিয়েটার দেখে এসে বলে নাটক দেখে এলাম,
কেউ কিছু করলে বলে নাটক করিস না। নাটক এবং থিয়েটার যে দুটো জিনিস আলাদা। থিয়েটারটা হচ্ছে পারফরমেন্সটা হচ্ছে থিয়েটার, কথাটা এসেছে থিয়েট্রন গ্রিক শব্দ থেকে, তার মানে টু ডু সামথিং, কিছু করা। আর ড্রামা হচ্ছে যেটা লিপিবদ্ধ যেটা থাকছে, যেটার উপর নির্ভর করে নাটকটা অভিনীত হচ্ছে, সেইটা হচ্ছে ড্রামা। অতএব ড্রামা আর থিয়েটার দুটো এক নয়, নাটক এবং নাট্যাভিনয় দুটো এক নয়, দুটো আলাদা জিনিস। কিন্তু আমরা প্রায় এটা গুলিয়ে ফেলি, এবং গুলিয়ে ফেলে আমরা কেলেঙ্কারিটা করে ফেলি। গ্রিক দেশে, সে খ্রিস্টপূর্বাব্দের অনেক আগে, 500 বছর তো হবেই মোটামুটি আগে, ওদের দেশে যখন ওদের মন্দিরগুলোতে, ডায়ালিসিস ইত্যাদি মন্দিরেতে যখন উৎসব হতো, সেই উৎসবের আগে মন্দিরের সামনে একটা গোল মতো একটা জায়গা থাকতো, গোল মতো জায়গা করা ছিল, একটু উঁচু করে গোল মতো জায়গা। সেখানেতে 4-5 জন কিছু অভিনয় করতেন, গান ফান গাইতে, একটা কোরাস মতো থাকতো, সে ভর্তায় দিত, আর এটা চলতো, এবং লোকে খুব উৎসাহ করে মন্দিরে যারা যেতেন তারা এটাও দেখতেন, এবং তারা এটা দেখে খুব আনন্দ লাভ করতেন। এবং আস্তে আস্তে এটা এত পপুলার হতে আরম্ভ করলো যে সেখানে ওদের আর অভিনেতার সংখ্যা বাড়তে আরম্ভ করলো। অভিনেতার সংখ্যা যখন বাড়তে আরম্ভ করলো, তখন এই গোল জায়গাটায় আর ধরছে না, সেই জন্য গোল জায়গাটার সামনেটায় খানিকটা ওরা বাড়িয়ে নিল, সেমি সার্কেলে খানিকটা বড় করে বাড়িয়ে নিল। এই যে কোনো জিনিসের সামনে বাড়িয়ে নেওয়া, সামনে থাকা, তাকে ইংলিশে বলে প্রো। যেমন ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, তেমনি হচ্ছে প্রো। ওই মঞ্চটা সেইভাবে তৈরি হল। এইটাকে গ্রিক ভাষায় বলে স্কেন, SKENE, স্কেন। স্কেন মানে হচ্ছে দৃশ্যাবলী, যেখানে দৃশ্যাবলীর অভিনয় হয়, স্কেন। সেই স্কেনের সামনেটা খানিকটা বাড়িয়ে নেওয়া হলো বলে এটাকে প্রো স্কেন বলা হলো, প্রো স্কেন। এবং প্রো স্কেনটা সিঙ্গুলারে, গ্রিক ভাষা সিঙ্গুলার হচ্ছে আম, UM, আম হচ্ছে সিঙ্গুলার। যেমন আমরা বলি জিমন্যাসিয়াম, কোডিজেন্ডাম, আম হচ্ছে গ্রিক ভাষা সিঙ্গুলার হচ্ছে আম, ওটার নাম হলো প্রস্কেনিয়াম। এবার গ্রিক দেশ থেকে হাত ফেরতে হতে হতে রোমান দেশে গেল, রোমানদের হাত ফেরতে হতে হতে ইংল্যান্ডে এলো। ইংল্যান্ডে যখন এলো, তখন যে প্রস্কেনের যে SKENE, এই কেটা হয়ে গেল সি। আপনারা জানেন যে ইংরেজি সি দিয়ে কে উচ্চারণটা করা হয়, ওরা লেখে ক্যাথারসিস কে দিয়ে, গ্রিকরা, আমরা ইংরেজরা লেখে ক্যাথারসিস সি দিয়ে। আমরা ক্যাট লিখি সি দিয়ে, কথাটা সি, কিন্তু উচ্চারণটা হচ্ছে কে উচ্চারণ। অতএব প্রস্কেনিয়ামটা হয়ে গেল প্রসেনিয়াম, PROSCE হয়ে গেল। তাহলে প্রস্কেনিয়ামটা হয়ে গেল প্রসেনিয়াম। এবং এই প্রসেনিয়াম স্টেজটা যখন চালু হলো, তখন আস্তে আস্তে তার দিকে পাঁচিলটা উঠতে আরম্ভ করলো, 3 দিকে ঘেরা হয়ে গেল, সামনেটা খোলা রাখা হলো, সেখানে একটা পর্দা ঝুলিয়ে দেওয়া হলো, আর দর্শক তার সামনে অন্ধকারেতে বসে রইল। দর্শক একটু দূরেতে খানিকটা ছড়িয়ে দর্শক বসে রইল। নাটক আরম্ভ হওয়ার সময় সামনের পর্দাটা উঠলো, ভেতরটা আলোকিত, সেখানে চরিত্ররা, পাত্রপাত্রীরা ঢুকছে, বেরোচ্ছে, অভিনয় করছে, আর অন্ধকারে দূরে দর্শকেরা বসে বসে সেই জিনিসটা দেখছে। এটা যখন চলছে, তখন অনেকের এটা ভালো লাগে, যে যেন খানিকটা অন্ধকারে বসে থাকা দর্শক যেন কারো খড়খড়ির জানলা তুলে উঁকি মেরে মেরে কারো ঘরের ভেতরকার কোনো গোপন দৃশ্য দেখে ফেলছে, এরকম একটা ভাব মনে হচ্ছে। এটা চলবে না। অতএব এর সামনে একটা অদৃশ্য একটা পাঁচিল তুলে দাও। এই 4th ওয়াল মুভমেন্ট আরম্ভ হলো। এই পর্দাটার জায়গায় একটা ইমাজিনারি, কাল্পনিক একটা ব্যারিকেড বা পর্দা এরা ভেবে নিল। এবং এই যে 4র্থ দেওয়াল চালু হলো, এই 4র্থ দেওয়াল চালু হয়ে যাওয়ার পর অভিনয়টা হয়ে গেল
ঘরের ভেতরে মানুষ যেভাবে অভিনয় করে সেইভাবে, যেভাবে স্বামী স্ত্রী কথা বলে, যেভাবে ছেলে বাবা কথা বলে, যেভাবে বন্ধু বান্ধবরা কথা বলে, ঠিক সেইভাবেই মঞ্চের ভেতরে অভিনয়টা তারা করতে আরম্ভ করলো। দর্শকের কথা ভুলে গেল এবং দর্শকের কথা অস্বীকার করে এই চতুর্থ ওয়াল নাটকটা আরম্ভ হয়ে গেল। এবং এই নাটক চলতে চলতে এমন অবস্থা দাঁড়ালো যে ব্যাপারটাকে ন্যাচারাল করতে হবে। এই যে চতুর্থ প্রাচীর বা ফোর্থ ওয়াল মুভমেন্ট, তাতে কি হলো, ব্যাপারটাকে খুব বাস্তবসম্মত করতে হবে। এই বাস্তবসম্মত করে নেওয়ার একটা হুজুগ 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে সারা ইউরোপ জুড়ে দেখা দিল এবং সেখানে তারা সমস্ত জিনিসটাকে বাস্তবভাবে দেখাতে আরম্ভ করলো। যেমন একটা কষাই খানার দৃশ্য দেখাবে, একটা গোটা পাঁঠাকে ভেড়াকে কেটে ঝুলিয়ে দিল, মঞ্চে ঝুলছে পাঁঠাটা বাস্তব দেখাবার জন্য। এইভাবে ছবিগুলো আরম্ভ হয়ে গেল। আমাদের এখানে আপনারা জানেন যে ক্লাসিক থিয়েটার যেগুলো অমরেন্দ্রনাথ দত্ত 1800 শেষে একেবারে 1900 গোড়ায় যখন অমরেন্দ্রনাথ দত্ত ক্লাসিক থিয়েটার চালু করে, তখন তিনি এই বাস্তবসম্মত থিয়েটারটাকে আনার চেষ্টা করলেন এবং সেখানে তিনি কি করলেন, মঞ্চে ঘোড়া তুলে দিলেন। শুধু ঘোড়া তুললেন না, ঘোড়ার মাথায় আবার ইলেকট্রিক বাল্ব জ্বালিয়ে দিলেন, জ্বলছে নিচ্ছে জ্বলছে নিচ্ছে। কি বাস্তবসম্মত ব্যাপার। এবং সেখানে রোহিণী জলে ঝাঁপ দিয়ে পড়েছে, গোবিন্দনাথ তাকে উদ্ধার করে নিয়ে এলো, দুজনে পুরো ভিজে রোহিণীকে কোলে করে জল ঝরঝর করে পড়ছে, ওরা এসে ঢুকলো। কপালকুণ্ডলায় বনের দৃশ্য দেখাতে গিয়ে পাশে বসে সার্কাস হচ্ছিল, সেখান থেকে খাঁচায় পরে একটা বাঘ এনে বসিয়ে দেওয়া, বনটাকে বোঝাবার জন্য। বুঝতেই পারছেন, খুবই হাস্যকর এবং ন্যাচারাল করবার জন্যে এই হাস্যকর ব্যাপারটা আমাদের দেশে শুধু নয়, সারা পৃথিবীতেই চালু হয়ে গিয়েছিল। এবং এটার বিরুদ্ধে আন্দোলন হতে হতে এটাকে ভাঙা শুরু। প্রথমে ছিল গোল, মাথাটা কাইটে বেড়ে হয়ে গেল পুরো, তারপরে তার 3 দিকে দেওয়াল উঠলো, সামনে পর্দা ঝুললো, আস্তে আস্তে সেই সামনের পর্দাটা যখন একটা ব্যারিকেড মতো কাল্পনিক তৈরি করে নিয়ে চতুর্থ ওয়াল তৈরি করা হলো। তারপরে এবার শুরু হলো আন্দোলন, পাঁচিল ভাঙার আন্দোলন শুরু। এবার এক এক করে পাঁচিল ভাঙতে শুরু হলো, পাঁচিল ভাঙতে 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 কোনো দিকেই কোনো পাঁচিল রইল না, আবার খোলা মঞ্চে চলে এলো। আবার সেই খোলা মঞ্চে আমরা শিখলাম। আমাদের ভারতবর্ষের যে বড়দের যে নাট্যশাস্ত্র, সেখানে আমরা দেখছি যে প্রথম যখন তিনি নাটক করতে যান, অসুর বিজয় নাটক করছেন এবং সেই অসুর বিজয় নাটকটা তিনি করছেন খোলা মঞ্চে। এবং এই খোলা মঞ্চে নাটকের অভিনয় হচ্ছে এবং সেই নাটক দেখতে গিয়ে অসুররা পছন্দ করলো না, যেহেতু অসুরদের এগেনস্টে। অসুররা হামলা করলো, নাটক বন্ধ করে দিল, এই ভারতের নাট্যশাস্ত্র শুরু হলো। অতএব এই খোলা মঞ্চ ভারতেও শুরু ছিল এবং আস্তে আস্তে ভারতেও পাঁচিল উঠতে আরম্ভ করলো। খোলা মঞ্চের চারদিকে দেওয়াল উঠতে 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 আবার প্রসেনিয়াম মঞ্চের মতো চারদিকে দেওয়াল ঘিরে গেল। আমাদের বর্তমান বাংলায় এই প্রসেনিয়াম মঞ্চটাই সবচেয়ে পপুলার এবং আপনারা যেখানে যত মঞ্চ দেখেন তার বেশিরভাগই হচ্ছে প্রসেনিয়াম মঞ্চ। সেখানে দেখবেন যে সামনে একটা পর্দা পড়ে আছে, হলের মধ্যে ঢুকলে পর্দার সামনে খানিকটা জায়গা পড়ে থাকে, সেখানে লাইট টাইট বসানো থাকে, অনেকে মাইক্রোফোন বসায়, অনেকে নাটকের সময় জায়গাটাকেও ব্যবহার করে, বাড়তি জায়গা বলে তারা ব্যবহার করে। এই যে প্রসেনিয়াম স্টেজ বা প্রসেনিয়াম থিয়েটার, এটা আমাদের দেশে বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত এবং সবচেয়ে বেশি আদৃত প্রসেনিয়াম থিয়েটার। বদল সরকার এই প্রসেনিয়াম থিয়েটারে নাটক অভিনয় করা শুরু করে দিল। ইঞ্জিনিয়ার মানুষ, শিবপুর থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন, তারপরে ওদের টাউন প্ল্যানারের ডিগ্রি নিয়েছেন, নিয়ে বিলেত চলে গেছে। বিলেতে গিয়ে ওখানেতে অনেক কিছু দেখেছেন, শিখেছেন, কিছু নাটক পাটক লিখছেন, ওখানে নানা রকম নাটক লিখেছেন, নাটক নিয়ে উৎসাহ বোধ করেছেন। কলকাতায় ফিরে এলেন 59-এ, 1959 কলকাতায় ফিরে এসে তিনি এই প্রসেনিয়াম স্টেজে নাটক অভিনয় করা শুরু করে দিলেন। ওই যে চারদিক ঘেরা, সামনে একটা পর্দা এবং সামনে দর্শক বসে আছে, অন্ধকারে দর্শক বসে আছে
মঞ্চটা আলোকিত, এই যে প্রসেনিয়াম স্টেজ, সেই প্রসেনিয়াম স্টেজে বাদল সরকার নাটক করা শুরু করে দিলেন। চলছে, নাটক করে চলছে। সেই রবীন্দ্র সরোবর, তার পাশে একটা ছোট মঞ্চ আছে, সেই মঞ্চটা ভাড়া নিয়ে তিনি নাটক করতে আরম্ভ করলেন। তারপরে এদিক ওদিক কিছু মঞ্চ ভাড়া নিয়ে সেখানে নাটক করতে আরম্ভ করলেন। কিন্তু করতে করতে দর্শক হয় না খুব বেশি। তখন তো বাংলা থিয়েটার রম রম করছে একদম। এদিকে উৎপল দত্ত ফাটাচ্ছে, ওদিকে সৌম্যমিত্র লাফাচ্ছে, এদিকে অজিতের একদম চিল্লাচ্ছে। সেখানে কেলেঙ্কারি কাণ্ড বাংলা থিয়েটার। তো 60-এর দশক, 1960-এর সেই দশকে বাদল সরকারের সেই নাটক কে দেখে? আমি দেখেছিলাম। আমি কিন্তু সেই ঢাকুরিয়া লেকের যে স্টেডিয়ামের যে থিয়েটারটা, সেইখানে আমি বাদলবাবুর কবি কাহিনী, বড় পিসিমা, এই সমস্ত নাটকগুলো, প্রসেনিয়াম থিয়েটারের যে নাটক, সেগুলো দেখেছিলাম। এবং এইসব নাটক বেশিরভাগই ছিল, কি বলে ওটাকে, উনি নিজেই বলেছেন সিচুয়েশনাল কমেডি। সিচুয়েশনাল কমেডি মানে পরিস্থিতিগত মজা। এই নিয়ে নাটকগুলো রচনা করা যায়। কিরকম পরিস্থিতিগত মজা? নিচে বড় পিসিমাতে রিহার্সাল হচ্ছে, ওপর থেকে চাকর চিৎকার করে ডাকছে বাবুকে, বাবু আপনাকে মা ডাকছেন, খাবেন, চলে আসুন। এই যে একটা কথার মধ্যে কায়দা করে বলে দর্শককে খুশি করার মতো চেষ্টা হতে হবে। সলিউশন এক্স বলে একটা নাটক লিখলেন, সেটা একটা বিলিতি নাটক থেকে নিয়ে করলেন। সেখানে একটা বৈজ্ঞানিক একটা ওষুধ বার করছিলেন যে সেই ওষুধটা খেলে মানে বয়স্ক হয়ে যাবে, ছোট হয়ে যাবে। সেরকম একটা ওষুধ বার করলেন। তো ওষুধের তো কোনো কাজ করে না, কিছু হয় না। বাড়ির লোকও পেছনে লাগে, ও চেষ্টা করছে। একদিন দেখা গেল সেই ভদ্রলোককে দেখতে পাওয়া যাচ্ছে না। কোথায় গেল খোঁজ, বাড়িতে কোথাও নেই, ল্যাবরেটরিতে নেই, কোথাও নেই। তখন তারা ছাদে উঠে গেছে। ছাদে উঠে গিয়ে দেখে যেটা বাচ্চা ছেলে ছাদের একটা ধারে দাঁড়িয়ে আছে। সে ঘুরে উঠতে এসেছিল আর কি, ছাদের এখানে দাঁড়িয়েছে বাচ্চা ছেলে উঠতে। ওরা ভাবলে যে এই তা তো ওষুধের ফলটা দিচ্ছে, তো খেয়ে বাচ্চা হয়ে গেছে। এবং তখন তাকিয়ে দেখে একটু দূরে একটা ফুল প্যান্ট পরে আছে। এই আরো কেলেঙ্কারি করেছে। তাহলে ফুল প্যান্টটা ছেড়ে ছোট প্যান্ট পরে একদম বাচ্চা হয়ে গেছে এবং হইচই পরে গেছে সবার মধ্যে, যে কি কাণ্ড। তখন দেখা গেল তা নয়, উনি জল ট্যাঙ্কের নিচেতে ঠান্ডা বলে গরমেতে প্যান্টুটা খুলে ছোট প্যান্ট পরে আস্তে করে কাঁধে হাতে ঘুরছেন। সিচুয়েশনাল কমেডি, হালকা কমেডি, মজাদার কমেডি, এইগুলো তিনি লিখছেন। এবং এই নাটকগুলো তখন চলছে, তার কবি কাহিনী বা ইত্যাদি যে নাটকগুলো তখন আছে সেগুলো তিনি করে যাচ্ছেন। ভালো দর্শক হয় না, চেষ্টা করছেন, হচ্ছে না, ফেল করছেন। এমন সময় এবিটি হলেতে নাটক করছেন সাবিনা মাহাতো নাটক করতে হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তখন খুব লোডশেডিং হতো। লোডশেডিং হয়ে গেল 60-এর দশকের গোড়ার দিকটা, খুব লোডশেডিং হয়ে গেল। বাদলবাবু দেখলেন যে নাটকের থামিয়ে দিয়ে কোনো মানে হয় না। তিনি তখন করলেন কি, ওই অন্ধকারেতেই নাটক করতে আরম্ভ করলেন এবং মঞ্চ থেকে খানিকটা নেমে সামনে এসে সেখানেই তারা নাটকটা করতে আরম্ভ করলেন। দেখলেন যে দর্শক কিন্তু উঠে গেল না, দর্শক বসে অন্ধকারেতেও তাদের নাট্যক্রিয়াটা তারা দেখল। তখনই তার মাথায় চিন্তা এলো, বিদেশ থেকে এটাও দেখে এসেছিলেন, এইভাবেও নাটক করা যায়। এই চিন্তা থেকেই তিনি তার নাটকের দ্বিতীয় প্রক্রিয়ায় চলে এলেন। প্রসেনিয়াম থিয়েটারটাকে ছেড়ে দিয়ে এবার চলে এলেন অঙ্গন মঞ্চে। অঙ্গন মঞ্চটা কি, একটা বড় হল ঘরে চারদিকে সব লোক বসে গেছে, বেঞ্চেতে, চেয়ারেতে, এদিকে ওদিকে মাধুরী সব লোক বসে গেছে, একটা দিক ফাঁকা। সেই ফাঁকা অঞ্চলটাতে চরিত্রগুলো, তাদের কোনো মেকআপ নেই, তাদের কোনো পোশাক পরিচ্ছদ নেই, এমনি নর্মাল যে পোশাকে
তারা সেখানে নাটকের অভিনয় করতে আরম্ভ করল। এখানে তিনটে জিনিস লক্ষ্য করা, যে তিনটে এল এখানে কার্যকর করছে। একটা হচ্ছে লাইট, একটা হচ্ছে লেভেল, আর একটা হচ্ছে লোকেশন। একদিন আমরা কি জানতাম, যে নাটক যেখানে অভিনয় হয় তার থেকে অনেক দূরে দর্শক অন্ধকারে বসে থাকে। তো এখানে দেখা গেল যে নাটক যেখানে অভিনীত হচ্ছে সেইখানেতে এই দর্শক বসে আছে, তার গায়েতেই দর্শক বসে আছে, চলছে। একদিন দেখতাম নাটক যেখানে অভিনীত হচ্ছে সেখানে আলো জ্বলে, দর্শক বসে থাকতো অন্ধকার। এবার দেখা গেল দর্শকের মাথাতেও যে বাদ জ্বলছে, চরিত্রগুলোর মাথাতেও সেই একই আলো জ্বলছে, একই লেভেলে, একই লোকেশনে এবং একই লাইটে এই নাটকের অভিনয় শুরু হলো। এবং সেখানে পোশাক পরিচ্ছদ, সাজসজ্জা সমস্ত উঠে গেল। জমিদারকে জমিদারি সাজাতে হবে, রাজাকে রাজাই সাজাতে হবে, সিরাজদৌল্লাকে সিরাজদৌল্লায় সাজাতে হবে, এর কোনো প্রয়োজন পড়ল না। যে কোনো চরিত্র যে কোনো চরিত্রে রূপান্তরিত হতে আরম্ভ করলো এবং দর্শকের বিশ্বাসের উপর তারা ছেড়ে দিতে আরম্ভ করল। এবং দর্শক এটা দেখে বুঝে নিতে পারলো, বুঝে নিতে কোনো অসুবিধে হলো না। প্রথমে যখন আমি দেখলাম হরি বলে যে চাকরি ছেলেটা ঢুকলো, তার সঙ্গে কারেক্টার ডায়লগ দিলাম, তার পরের দৃশ্যে কিন্তু এই হরি বলে যে ছেলেটা ঢুকেছিল সে কিন্তু আবার রাম বলে একটা চরিত্রে অভিনয় করছে, তাতে কিছু যাচ্ছে আসছে না, সে তখন আর রামের চরিত্রে অভিনয় করতে আরম্ভ করছে। কোনো নির্দিষ্ট ছাপ্পা মারা থাকছে না যে এই চরিত্রটা করবে, এর এই ডায়লগ আছে, তা নয়। এবং যে যেমন পাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে করছে এবং যে যেরকম পাচ্ছে সেরকম চরিত্রগুলোর মধ্যে অভিনয় করে যাচ্ছে। তাহলে এই যে দর্শকের সঙ্গে এক জায়গায় বসে একই আলোতে, একই পরিবেশে, একই পরিস্থিতিতে, ওই তিনটে একই এলেতে, লাইট, লেভেল এবং লোকেশনতে এই নাটকটা তিনি করতে আরম্ভ করলেন। দেখলেন লোক হচ্ছে। এবিটিএর যে হলে তিনি করছেন, 1 টাকা করে টিকিট করেছিলেন, দেখলেন মোটামুটি যতগুলো জায়গা আছে বসবার বা দাঁড়াবার, সেই জায়গাটা ভর্তি হয়ে যাচ্ছে। তিনি দেখবেন বেশ ভালো চলছে, বেশ চলা যায়। তখন তিনি এই এটা তিনি নাম দিচ্ছেন অঙ্গন মঞ্চ। এই অঙ্গন মঞ্চ নিয়ে তিনি তখন একাডেমি অফ ফাইন আর্টসের তৃতীয়তলায় যে হলঘরটা আছে সেই হলঘরটা ভাড়া নিলেন। থিওসফিক্যাল সোসাইটির যে হলঘর আছে সেই হলঘরটাকে ভাড়া নিলেন। সেখানে তিনি অঙ্গন মঞ্চের নাটকের অভিনয় করতে আরম্ভ করলেন। এটা নিয়ে খুব পেছনে লেগেছিল আমাদের গ্রুপ থিয়েটারের যারা লোকজন, তারা গ্রুপ থিয়েটার যারা প্রসিনিয়াম থিয়েটারের নাটক করছিল বা করে, তারা বাদলবাবুর পেছনে খুব লাগে। উৎপল দত্ত তো কবিরুল ইসলাম ছদ্মনামে যা তা লিখলেন, যা তা লিখতে আরম্ভ করলেন। মানে সে শ্লীলতা অশ্লীলতা সমস্ত বাদ দিয়ে তীব্রভাবে আক্রমণ করলেন বাদল সরকার। এটা হাস্যকর জিনিস, এ হয় না, এ চলে না। কিন্তু বাদলবাবু শুনলেন না, বাদলবাবু সেটা করতে আরম্ভ করলেন। অঙ্গন মঞ্চে কিছুদিন করতে করতে তিনি দেখলেন অঙ্গন মঞ্চের জায়গা পাওয়া যাচ্ছে না, হলঘর পাওয়া যাচ্ছে না। করতে বড় হলঘর চাই তো, যেখানে দর্শক এবং অভিনেতা একই লেভেলে থাকবে, একই আলোতে থাকবে, একইভাবে হবে। প্রসেনজিৎ থিয়েটারে কিন্তু তা ছিল না। অভিনেতারা থাকতো আলোতে, দর্শকরা থাকতো অন্ধকারে। দর্শকরা থাকতো দূরে, অভিনেতারা থাকতো আরো দূরে মঞ্চের ভেতরে। এবং সিটের অ্যারেঞ্জমেন্ট এমনভাবে করা হতো যাতে পেছনের দর্শকেরও হাই লেভেল, স্টেজের যে চরিত্র দাঁড়িয়ে আছে তার পাটা অবধি দেখতে হবে, এইভাবে সেইভাবে সিটটা অ্যারেঞ্জমেন্টটা করা হতো। যারা রবীন্দ্র সদনে যারা কোনোদিন গেছেন তারা দেখবেন রবীন্দ্র সদনের পেছনের দরজা দিয়ে যদি ঢোকেন তা দেখবেন পেছনের সিটটা প্রায় 1 তলা সমান উঁচু, এইরকম নেমে গেছে সিট। তার মানে আপনি যেখানেই বসুন মঞ্চের সবটা দেখতে হবে। কোনো নৃত্যশিল্পী যখন নাচতে নাচতে পায়ের কোনো কাজ দেখাচ্ছে সেটা আপনি দেখতে হবে। এই যে প্রসিনিয়াম থিয়েটারের ব্যাপারগুলো ছিল সেটা তো অঙ্গন মঞ্চে রইল না। অঙ্গন মঞ্চে সবটাই খোলা, একই আলো হচ্ছে, একই আলোতে দর্শক বসে আছে, সেই আলোতে অভিনেতা অভিনেত্রী বসে আছে। কোনো সাজ নেই, কোনো পোশাক নেই, কোনো কিছু নেই। তারা শুধু শারীরিক প্রক্রিয়ার দ্বারা অভিনয়ের মধ্য দিয়ে তারা নাটকগুলো করতে হবে। যেমন একটা বড়বাবু বসে আছেন,
বড়বাবুর সঙ্গে দেখা করতে যাবে এক চাকরি প্রার্থী। এবার যে চাকরি প্রার্থী যেই ঢুকতে গেল, একজন উনি এরকম হাতটা করে দাঁড়িয়ে গেল, সুইং ডোর। সে করলো কি, সুইং ডোরটাকে ঠেলা মারলো, সুইং ডোরটা এরকম দুলতে হবে। ও তখন টুকু ঢুকে পড়লো, যে ঢুকে পড়লো ও অমনি উঠেও চলে গেল, ওর পাঠ শেষ হয়ে গেল। এবার সুইং ডোরে ঢুকে উঠে গেল, ওখানে এবার যে ম্যানেজারের সঙ্গে দেখা করতে চাচ্ছিল, সে ম্যানেজারের সঙ্গে ওর আবার সংলাপ শুরু হয়ে গেল। তার জন্য ম্যানেজারের অফিস জব তৈরি করা দরকার নেই, ওখানে ওই ম্যানেজার, একটু আগে ওই ম্যানেজারটাই হয়তো একটা চাকরের রোলে অভিনয় করেছে, তাতে কিছু যায় আসছে না। এবং দর্শকের প্রতি যে অসীম বিশ্বাস, এইটার উপরে অঙ্গন মঞ্চ তখন দাঁড়িয়ে আছে এবং খোলামেলা চলছে। এটা বাদলবাবু খানিকটা বিদেশ থেকে দেখে এসেছিলেন, বিদেশে ওরা এগুলো নিয়ে খুবই পরীক্ষা নিরীক্ষা করছিলেন এবং ওদের পরীক্ষা নিরীক্ষা এত বেশি গভীর এবং এত প্রভূত পরিমাণে যে বাদলবাবু বলছেন যে তার ধারে কাছে গিয়ে পৌঁছানো আমাদের সম্ভব নয়। তিনি গোটোভস্কি বলে একজনের নাম বলেছেন, পোল্যান্ডের, আমাদের উচ্চারণ করতে হয় না, কলগেটে দাঁত মাজলে পোলিশ নাম উচ্চারণ করা যায় না, কেউ বলে গোটোভস্কি, কেউ বলে গোটোভস্কি। তো যাই হোক, আমার বাংলা কলগেটে মাজা দাঁতে আমি একটু বলতে পারি, এই গোটোভস্কি হিসেবে উচ্চারণ করা যায়। এই গোটোভস্কির কাছে তিনি দেখলেন যে গোটোভস্কি একটা জায়গায় 40 জন হোটেল, বেশি লোক উনি অ্যালাউ করবেন না, 40 জন লোককে একটা জায়গার মধ্যে থাকছে এবং সেইখানে ঘুরে ঘুরে নাটক হচ্ছে এবং সেখানে চরিত্রগুলো অদ্ভুত অ্যাক্রোবাটিক উপায়ে, শারীরিক অদ্ভুত কৌশলে তারা অভিনয়গুলো রাখছে এবং দর্শকের কাছে এটা হাজির করছে এবং দর্শক সেখানে বসে আছে, 40 জন উঠে দর্শক। তিনি এটা দেখে অনুপ্রাণিত হলেন, যেভাবে তো নাটক করা যেতে পারে। কিন্তু গোটোভস্কি যেভাবে নাটক করেছিলেন সেটা করা সম্ভব নয়, কারণ তার জন্য 5 বছরের ট্রেনিং, 6 বছরের প্র্যাকটিস। আমাদের দেশে কার দায় করেছে বলুন তো? লেখাপড়া শিখে চাকরি পেয়ে কোনো রকমের বিয়ে থা করে একটা ঘন সংসার করবে, এই যখন আমাদের বাঙালি একমাত্র জীবনের মোটো, সেখানে কার দায় পড়েছে? এই কৌশলের মতো দু একটা মাথা পাগলা আছে যারা সংসার ছেড়ে দিয়ে এইগুলোর জন্য চিন্তা ভাবনা করে বা নাটক ফাটক করার চেষ্টা করে। কিন্তু এইভাবে নাটক আমাদের দেশে করা যায় না। বাদলবাবু বলে এটা করা আমাদের পক্ষে করা সম্ভব নয়, আমরা সেটা করতে পারবো না। আর ওদের একটা মুশকিল হলো, মার্কিন যারা, এ তো পোলিশ গেলে, পোল্যান্ডের, আর মার্কিন যে লোকগুলো ওই জন্য বারবার এরা এই থার্ড থিয়েটার ফর্মটাকে নিয়ে এলেন অদ্ভুত একটা ভাবে এবং তার মধ্যে যৌন আবেদন মিশিয়ে দিলেন।